ঘড়িতে সময় রাত 10টা বেজে 25 মিনিট। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে জোরে শোর শোর শব্দে বাতাস প্রবাহিত হচ্ছে। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। একটু আগে যেই চাঁদটা আলো ছড়াচ্ছিল, সেই চাঁদকে এখন এই মেঘগুলো গ্রাস করে ফেলেছে পুরোদমে। যে কোনো মুহূর্তে ঝড় আসবে এমন অবস্থা। আজ দ্বিতীয়বারের মতো স্বর্গ নাফিজ মাহমুদের স্টাডি রুমে উপস্থিত হয়েছে। সাথে রয়েছে তনুজা মাহমুদ। দুপুরে পিউয়ের কথা শুনে মোহিতের মায়ের কেবিনে তল্লাশি চালাতে গিয়ে কাঙ্ক্ষিত রুমের সামনে দাঁড়িয়ে আছে স্বর্গ। দরজা ঠেলে যেই ভিতরে ঢুকবে, অগ্নি পরিচিত কণ্ঠস্বর শুনে পায়ের তলার মাটি সরে যায় স্বর্গের। আপা, চোখ খুলো। আর কতদিন এভাবে মরার মতো পড়ে থাকবে আপা? আমরা কেউই ভালো নেই আপা। মোহিত উপরে শক্ত থাকলেও ভিতরে চুরমার হয়ে গেছে। সে তোমাকে আঁকড়ে ধরে কোনো মতে বেঁচে থাকতে চাচ্ছে। তুমি যদি এমন করো, মোহিত কি করে বাঁচবে আপা? নামিরা আর সোহাগ ভালো আছে আপা, আমি কিছু হতে দেইনি ওদের। জানো আপা, তুমি নানি হবে। নামিরার ঘরে ছোট্ট মুকিত আসবে। চোখ খুলো না আপা, ও আপা। বলেই কান্নায় ভেঙে পড়লেন নাফিজ মাহমুদ। বাবার মুখে মোহিতের মাকে আপা বলে সম্বোধনের অবাকের চূড়ান্তে পর্যায়ে পৌঁছে গেল স্বর্গ। সে জানতো তার একজন বড় ফুপি আছে। সেই ফুপি যে মোহিতের মা, সেটাও কল্পনা করতে পারেনি। ফ্যামিলি অ্যালবামে নাফিজ মাহমুদের সাথে একজন কিশোরীকে দেখে সেদিন স্বর্গ প্রথম জিজ্ঞেস করেছিল, উনি কে বাপি? উনি তোমার ফুপি, কিন্তু সে হারিয়ে গেছে। 7 বছরের অবুঝ স্বর্গ তখন কি এত কিছু বুঝতো নাকি? এত বছর পর সেই ফুপির সন্ধান এইভাবে পাবে ভাবতেও পারেনি স্বর্গ। দরজা ঠেলে রুমের ভেতরে প্রবেশ করলো স্বর্গ। সন্তপর্ণে নাফিজ মাহমুদের পিঠে হাত রেখে ডেকে উঠল। বাপি? পিছন ফিরে স্বর্গকে রুমে দেখে হতবাক হয়ে যান নাফিজ মাহমুদ। বর্তমানে স্বর্গ বাসায় এসে তনুজাকে সব জানালে তনুজা কান্নায় ভেঙে পড়েন। এতদিনের সংসার জীবনে তার মনে হচ্ছে নাফিজ মাহমুদ জীবনে প্রথম আজ তার মন ভেঙেছে। তার বোন এমন অবস্থায় পড়ে রয়েছে, এ কথা তনুজা জানলে কি এমন ক্ষতি হতো। মোহিত তো বিভিন্ন সময় বিভিন্ন কাজে এ বাড়িতে অনেকবার এসেছে, তখন কেন বলেনি সে যে মোহিত তার আপন ভাগ্নে? আর মোহিতও তো বলতে পারতো যে নাফিজ তার মামা। মোহিত কেন সবকিছু চেপে গিয়েছে? শুধু বাসাই নয়, বাইরেও কেন মোহিত স্যার সম্বোধন করে অপরিচিতের ন্যায় থাকে? প্রশ্নবিদ্ধ নয়নে নাফিজ মাহমুদের দিকে তাকিয়ে আছে স্বর্গ এবং মিসেস তনুজা। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মাথা নিচু করে বসে আছেন নাফিজ মাহমুদ। হঠাৎই মুখ তুলে স্বর্গ আর তনুজার পানে চাইলেন নাফিজ মাহমুদ। পাশে থাকা কর্নার টেবিল থেকে পানির গ্লাস তুলে নিয়ে একদমই ঢকঢক করে গিলে ফেললেন সবটুকু। এরপর বলতে শুরু করলেন, আপা আর আমি গুনে গুনে 5 বছরের ছোট বড় ছিলাম। আপা ছিল আমাদের বংশের প্রথম কন্যা সন্তান। আপাকে আব্বা অনেক স্নেহ করতেন। আপাই যেন আব্বার জীবনের সকল আশা ভরসা ছিল। আমাদের গ্রামে সুন্দরী বলতে আপাই ছিল সবার শীর্ষে। আপাকে নিয়ে আব্বার অনেক স্বপ্ন ছিল। যেখানে পরিবারে ছেলেরা বেশি আদর পায়, সেখানে আপাকে সবাই বেশি আদর করত। আপা ছিল হলুদ ফর্সা, এই জন্য অবশ্য এলাকার মহিলারা আপাকে হলুদ পাখি বলে ডাকতো। আপা লেখাপড়াতেও ছিল অত্যন্ত মেধাবী। আব্বার স্বপ্ন আপা জীবনে অনেক বড় কিছু হবে। আব্বা আপাকে ঢাকায় পাঠালেন পড়াশোনার জন্য। আমিও ঢাকায় থাকতাম। আপা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, আব্বা সারা গ্রামে 60টা গরু জবাই করে লোক খাওয়ালেন। আমি ইন্টার পাশ করে কমিশনড অফিসার হিসাবে আবেদন করেছি কেবল। হঠাৎ চিঠি মারফত আব্বা আমাকে গ্রামে যেতে বললেন, আপাকেও বললেন। আমি আর আপা রাতের ট্রেন ধরে গ্রামে ফিরলাম। গিয়ে দেখি আব্বা তার বন্ধুর ছেলের সাথে আপার বিয়ের কথা বলছেন। ছেলে বিয়ের পর আপাকে বিদেশে নিয়ে চলে যাবে, ওইখানেই তার ব্যবসা। ছেলে দেখতেও মাশাল্লাহ, সবাই খুশি। কিন্তু আমি আপার দিকে তাকিয়ে দেখি আপার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি রাতে সবাই ঘুমানোর পর আপার রুমে গেলাম। আপা শুয়ে পড়েছিস? আপার সারা শব্দ না পেয়ে রুমে ঢুকে দেখি বালিশে মুখ গুজে আপা কাঁদছে। কারণ জানতে চাইলে আপা যা বলে তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলছিস তুই এইসব আপা? হ্যাঁ নাপিস, আমি পালিয়ে বিয়ে করে ফেলেছি। বাবা জানলে অনেক কষ্ট পাবে রে। বলেই কান্নায় ভেঙে পড়লেন আপা। আপা তার 3 বছরের সিনিয়র এক ছেলেকে বিয়ে করেছেন। আপার কান্নায় আমার কষ্ট হচ্ছিল, কিন্তু আব্বার মান সম্মান খোয়ানোর ভয়ে আমি সেই কষ্ট প্রকাশ করতে পারছিলাম না। যেই ছেলেকে আপা বিয়ে করেছেন, ছেলে প্রচুর মেধাবী ছিল, কিন্তু তখন সে ছিল বেকার। আপাই তাকে চাপ দিয়েছিল পালিয়ে বিয়ে করার। চাকরি পেলে তিনি যেন আব্বার কাছে আপাকে চায়। কিন্তু আব্বা এত দ্রুত আপাকে তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চাইবে, এটা আপা স্বপ্নেও ভাবেনি। আপা ভেবেছিল আপার কোনো আবদার আব্বা আজ পর্যন্ত ফেলেনি।
আপা যাকে ভালোবাসে তার কথা যে কোনোভাবে আব্বাকে বলে আপা রাজি করাতে পারবে। কিন্তু আপার সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে আব্বা রুমে প্রবেশ করে আপার উদ্দেশ্যে বলে উঠলেন, তোমার ব্যাগপত্র গুছিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও তারিন। আব্বার আকস্মিক আগমনে আমি আপা দুজনেই চমকে উঠি, দিশাহীন হয়ে যাই। আপা আব্বার পায়ে ধরে অনেক ক্ষমা চেয়ে কাকুতি মিনতি করে কাঁদলেন, কিন্তু আব্বার কঠিন ইস্পাতের মতো মন গলল না। আব্বা মাধুর্যহীন কণ্ঠে আবার বললেন, আমি আজ থেকে জানবো আমার মেয়ে মৃত। কোনোদিন এ বাড়ির 30 সীমানায় ঘেঁচতে পারবে না তুমি। আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে তুমি বঞ্চিত। আব্বাকে এমন কঠিন অবস্থায় আমরা সেই দিন প্রথম দেখেছিলাম। আম্মা গত হয়েছিলেন আপা যখন ক্লাস 9-এ পড়ে, তখন ক্যান্সার নামক ব্যাধি আম্মার সব কিছু গ্রাস করে ফেলেছিল। আপার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না সেদিন। আপাকে বের হয়ে যেতে বলে আব্বা ঘরে খিল দিলেন। আমি ভোর রাত্রের দিকে আপাকে নিয়ে ঢাকায় রওনা দিলাম। আপাকে হলে পৌঁছে দিয়ে আবার বাড়ি ফিরলাম, আব্বার হাতে পায়ে ধরে হলেও যেন আব্বাকে নরম করতে পারি। তুমি যদি তোমার বোনের হয়ে এখানে দালালি করতে এসে থাকো তাহলে তোমাকেও সব কিছু থেকে বঞ্চিত করা হবে। আব্বার হুমকিতে আমি ভয় পেয়ে গেলাম। চাকরি নেই, বয়সও কম, মাত্র 18। আব্বা সব কিছু থেকে সত্যিই মুখ ফিরিয়ে নিলে কোথায় যাব? আর্মিতে চান্স পেলাম, সব কিছু ভালোই চলছিল। আপার সাথে আমার যোগাযোগ অব্যাহত ছিল, কিন্তু গ্রামে গেলে কথা বলতে পারতাম না। আমি যখন সেকেন্ড লেফটেন্যান্ট তখন আপা একদিন ক্যান্টনমেন্টে এলেন কিছু ফল আর মিষ্টি নিয়ে। সেদিন আমি আপাকে অনেক খুশি দেখেছিলাম। তুই মামা হতে চলেছিস, আর তোর দুলাভাই এখন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কথাটা বলতেই আপা কেঁদে দিলেন, খুব কাঁদলেন। আমিও কাঁদতে দিলাম, কাঁদলে মন হালকা হয়। আপাকে আশ্বস্ত করলাম যেইভাবেই হোক আব্বাকে রাজি করাবো যাতে আপাকে মেনে নেয়। শীতের শেষে 2 মাসের ছুটি নিয়ে গ্রামে গেলাম। গিয়ে ব্যাগপত্র রেখে আব্বার পায়ে পড়ে গেলাম। আপনি নানা হবেন আব্বা, আপাকে ওই নিষ্পাপ বাচ্চার উছিলায় মাফ করে দেন। সেদিনও আব্বা আমাকে ভুল প্রমাণ করে উঠে গেলেন। খোঁজ নিয়ে জেনেছিলাম আব্বার বন্ধু আপাকে কেন্দ্র করে আব্বাকে অনেক অপমান আর নোংরা কথা শুনিয়েছিলেন। আমার নরম আব্বা এক নিমিষেই পাথরে পরিণত হলো। আপার কোল আলো করে নামিরা এলো। নামিরা দেখতে ঠিক হুবহু আপার কার্বন কপি। আমি মনে আবার আশার আলো জ্বালালাম, এবার হয়তো আব্বা মানবে। আপা, দুলাভাই আর 1.5 মাসের ছোট্ট নামিরাকে নিয়ে রওনা হলাম মিহিপুর গ্রামে। এবার আমি 100% নিশ্চিত আব্বা নামিরাকে দেখে ফিরাতে পারবে না। হাসি মুখে গাড়ি থেকে নেমে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ির কাছে আসতেই দেখি মানুষের জটলা। মনটা কুডাক ডেকে উঠল, অজানা ভয়ে কলিজায় মোচড় দিল। ছোট নামিরা হঠাৎই কেঁদে উঠল। কোনোভাবেই আপা সেই কান্না থামাতে পারছে না। জটলা ভেদ করে গিয়ে দেখি আব্বা ইহজগতের মায়া ত্যাগ করেছে। মোবাইলের বহু ব্যবহার না থাকায় কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি। আব্বা গত হবার পর খবরও দিতে পারেনি। বাড়িতে আব্বার দেখাশোনাকারী আলিম জানায় সকালে আব্বাকে নামাজের জন্য ডাকতে আসলে আব্বার সারা শব্দ না পেয়ে বাড়ির আরও মানুষের সহযোগিতায় আলিম দরজা ভেঙে আব্বাকে মৃত অবস্থায় উদ্ধার করে। সেদিন আপার কান্না দেখে কে? গ্রামের মানুষ আপাকে যা নয় তাই বলে অপমান করলেন, এমনকি আব্বার মৃত্যুর দায়ও আপার উপর চাপিয়ে দিলেন। সেদিন আপা আর নিজেকে ক্ষমা করতে পারলেন না। আব্বার দাফন কাজ শেষ হতেই সেই আপা ঢাকা ফিরলেন, আর কোনোদিন কোনো আত্মীয়র সাথে যোগাযোগ কিংবা গ্রামে পর্যন্ত বেড়াতে এলেন না। তনুজাকে যখন বিয়ে করি খুব আশা নিয়ে আপাকে আনতে গেলাম। আপা খুশি হলেন আমার বিয়ের কথা শুনে, কিন্তু কোনোভাবেই এলেন না। আপা ততদিনে নিজেকে অপয়া খুনি হিসেবে বরণ করে নিয়েছিলেন। আপার কিছু গহনা আমাকে দিয়ে বললেন, এগুলো তোর বউয়ের জন্য আমার পক্ষ থেকে উপহার। মোহিত তখন আপার পেটে। সেদিন মন খারাপ করে চলে এলাম। মোহিত মুকিত দুনিয়ায় এলো আর আপা নিজেকে আস্তে আস্তে আড়ালে নিয়ে গেল। আপার আমার সাথে বেশি যোগাযোগ করতেন না, মাঝে মাঝে সুখ স্বর্গের খবর নিতেন, কিন্তু দুলাভাইয়ের সাথে আমার সকল যোগাযোগ অব্যাহত ছিল। লোকটি খুবই সৎ আর ভালো মনের মানুষ ছিলেন। একদিন আপা খুব খুশি আর উচ্ছ্বসিত হয়ে ফোন করলেন যে মোহিত মিলিটারি একাডেমিতে চান্স পেয়েছে। সেদিন আপার খুশি দেখে কে? তখন টুকটাক কথা বলা শুরু করলো আবার। ছেলে মেয়েদের সাফল্যে হয়তো আপা পূর্বের কষ্টগুলো একটু ভুলতে বসেছিলেন, কিন্তু তনুজার সাথে কথা বলতে বলতেই আপা এটা সেটা বলে ফোন রেখে দিতেন আর বলতেন ওনার কথা কাউকে না বলতে। ওনার ইচ্ছে ছিল সব কিছু ঠিকঠাক থাকলে একদিন হুট করে আমার বাসায় এসে সবাইকে চমকে দিবেন। আপা একদিন হুট করে ফোন করে বললেন, তো দুলাভাই কেমন মনমরা হয়ে থাকে? তোর সাথে যেহেতু অনেক ফ্রি, জিজ্ঞেস করে দেখিস তো কি হয়েছে ওনার। সময় করে আপার বাড়িতে গেলাম। দুলাভাইকে চেপে ধরতেই দুলাভাই হু হু করে কেঁদে দিলেন। আমি হতবাক হয়ে গেলাম। দুলাভাই একজন শক্ত মনের মানুষ, উনি এভাবে কেন কাঁদবে? নাফিজ, আমার লাইফ হেল্প হয়ে যাচ্ছে এই আহমেদ খান আর আসলাম চৌধুরীর জন্য। সবিস্তারে ঘটনা জানতে চাইলে দুলাভাই যা বললেন তাতে গায়ের লোমকূপ পর্যন্ত দাঁড়িয়ে গেল।
কেন এক অজ্ঞাত ব্যক্তির কল পেয়ে আমি আশরাফ চৌধুরীর পণ্যবাহী কার্গো রাস্তায় আটকাই। সাথে আরও পুলিশ অফিসার ছিল। গাড়ির ড্রাইভার পুলিশ সামনেই আমাকে বন্দুক তাক করেছে। পুলিশ সাময়িকভাবে তাদের আটক করে। আমি গাড়ির তালা খুলে শুধু 22-23 বছরের কিশোরী অজ্ঞান অবস্থায় পাই। এই মেয়ে নিয়ে কিছু বলতে যাব, হঠাৎ ডিউটি অফিসারের ফোনে কল আসে। তার সাথে কি কথা হয়েছে আমি জানি না। জি স্যার বলেই সে কল কেটে ড্রাইভারগুলোকে ছেড়ে দেয়, এমনকি মেয়েগুলোকে পর্যন্ত উদ্ধার করে না। আমি অনেক চেষ্টা করেছি, আদালতে কেস ফাইলও করেছি। সামনের মাসে কোর্টে যেতে হবে সাক্ষী দিতে। যেই পুলিশ অফিসার ওখানে উপস্থিত ছিল তাকে এক রাতের ব্যবধানে অন্য থানায় ট্রান্সফার করা হয়েছে। সে সাক্ষী দিতেও অনাগ্রহী। আমাকে কেউ একজন দিনে রাতে ফোনে কেস না তুললে খুন করে দেবে সেই হুমকি দিয়েই যাচ্ছে। এই অবস্থায় কি করতে পারি? আপনি চাইলে আমি হেল্প করব। আমার টিম মেম্বার নিয়ে তদন্ত করে অপরাধীকে শাস্তি দেব। আপনি ভয় পাবেন না দুলাভাই। দুলাভাইকে আশ্বস্ত করে সেদিন আপাকে কিছু না বলেই বেরিয়ে এলাম। 1 সপ্তাহ পর দুলাভাই জানালেন নামিরার বিয়ে, আংটি বদল হবে, আমাকে যেতে। কিন্তু ওই দিন আর্মি হেডকোয়ার্টারে মিটিং থাকায় আমি যেতে পারিনি। দুলাভাই 2 দিন পর আবার আমাকে যেতে বললেন। গিয়ে দেখি মোহিত বাড়িতে। মোহিত, নামিরা, মুকেত শুরু থেকেই জানতো আমি তাদের মামা, কিন্তু তোমাদের চিনতো না, কারণ ওদের সাথে তোমাদের কখনোই দেখা হয়নি। শুধু জানতো ওদের ছোট মামাতো ভাই বোন আছে। অনেকদিন পর আমার দেখা পেয়ে 3 ভাই বোন আমার উপর আনন্দে হামলে পড়ল। কিন্তু দুলাভাই কেন ডেকেছে সেই চিন্তায় ওদের ভালোবাসা বিনিময় না করেই দুলাভাইয়ের রুমে গেলাম। দুলাভাই আমার হাত ধরে অনুরোধ করে বললেন, শুনেছি তনুজার ভাইয়েরা অস্ট্রেলিয়াতে থাকে। আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের একটা ব্যবস্থা করে দাও নাফিস। ওরা আমার মেয়ের জামাইকে পেলে মেরে ফেলবে। ওরা বলেছে কাউকে বাঁচতে দেবে না। ভাবলাম দুলাভাই অযথাই হয়তো ভয় পাচ্ছে। মানুষ মানুষকে মেরে ফেলবে এত সহজ নাকি? দুলাভাইয়ের মিনতি, তনুজার বড় ভাই সাইমের সহযোগিতায় সোহাগের সকল কাগজপত্র সিডনি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পাঠালাম। সাইমও ওই ভার্সিটির ম্যাথমেটিক্স লেকচারার। সাইমের কঠিন চেষ্টায় সপ্তাহের ব্যবধানেই সোহাগের জব হলো এই ভার্সিটিতে। যেই বিয়ে ধুমধামের সহিত হওয়ার কথা ছিল, দুলাভাই তা দ্রুত ঘরোয়াভাবে শেষ করলেন। কাউকে নিমন্ত্রণ করলেন না, আমারও আর পরিবার নিয়ে যাওয়া হলো না। এর মধ্যে দুলাভাইয়ের ফোনে হুমকি জনক কলে ভরে গেছে। মোহিতকে দুলাভাই কিছুই জানালেন না, আমাকেও কঠিন নিষেধ দিলেন। আপা তো আব্বার জন্য আগেই নিজেকে অপায়া, অলক্ষী, অপবাদ দিয়ে বসে আছেন। আপা যাতে আর কোনো চিন্তা মাথায় না নেন সেজন্য দুলাভাই আপার কাছেও সব চেপে গেলেন। চৌকস মোহিত কিছুটা হয়তো আঁচ করতে পেরেছিল। এজন্য দুলাভাই মোহিতকেও দ্রুত ক্যান্টনমেন্টে পাঠিয়ে দেন। সোহাগের ভিসা হলো, টিকিট এলো। দুলাভাই আমার সহায়তায় আর্মি জিপ দিয়ে ওদের এয়ারপোর্ট পাঠালেন। নিচেও গেলেন না, আপাকেও যেতে দিলেন না। মুকিত অনেক কাঁদলো, হাত পা ছুঁড়ে ছুঁড়ে কাঁদলো নামিরার সাথে এয়ারপোর্টে যাবে বলে। তবুও সেদিন দুলাভাই আদরের মুকিতের আবদার রাখতে পারেননি। অসহায় নামিরা জানতেও পারেনি সেদিন কেন এত দ্রুত তাদের দেশ ছাড়া করা হচ্ছে। মুকিতকে তোমরা দেখোনি, এতখানি সুন্দর একটা বাচ্চা আপার ওখানে গেলেই মামা মামা করে পাগল করে ফেলতো। বলেই নাফিজ মাহমুদ কান্নায় ভেঙে পড়লেন। তনুজা নাফিজ মাহমুদের পাশে বসে তাকে শান্ত করার চেষ্টা করলেন। স্বর্গের পুরো পৃথিবী যেন দুলে উঠল। তার মনে হচ্ছে তার পায়ের তলার মাটি নেই, সে শূন্যে ভাসছে। কান্না মুছে নাফিজ মাহমুদ আবারও বলতে শুরু করলেন। যেদিন কোর্টে দুলাভাইয়ের সাক্ষী হবে তার আগের দিন দুলাভাই আমাকে ফোন করলেন। তিনি আপাকে নিয়ে আমার বাসায় আসছেন। আপা আর মুকিত আমার বাসায় থাকবে। কখন রওনা হবেন সেটা আমাকেও জানালেন। আমি দ্রুত ডিউটি শেষ করে রাত 8টা নাগাদ দুলাভাইকে ফোন করলাম। দুলাভাই ফোন তুললেন না। আপাকে কল দিলাম, আপাও তুলল না। ভয়ে বুক কাঁপন ধরলে আমার ইউনিফর্ম না পাল্টেই 2জন সোলজার নিয়ে আপার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেতে যেতে আপার বাসা পর্যন্ত গেলাম। যেই বাসার বাইরে পর্যন্ত বাতি জ্বালানো থাকে প্রতিদিন, সেই বাসাটা আজকে ভূতের বাড়ি লাগছে। এদিকে মোহিত বারবার আমাকে কল করে যাচ্ছে, আমি তুলতে পারছি না। সোলজার দুটোকে নিয়ে টর্চ জ্বালিয়ে আপার বাসার গেট পার হলাম। আঙিনায় এসে দেখি মেইন দরজা খোলা। ভয়ে আমি দৌড়ে রুমে ঢুকতে নিলে পিচ্ছিল কিছুর সাথে স্লিপ খেয়ে পড়ে যাই। কেউ ইচ্ছে করেই বৈদ্যুতিক লাইন কেটে দিয়েছিল, যার জন্য 1000বার সুইচ টিপেও বাতি জ্বালানো যাচ্ছিল না। টর্চের আলো ফেলে আমি দেখি দুলাভাইকে কে যেন মনের ঝাল মিটিয়ে কুপিয়েছে। সারা ফ্লোর লাল রক্তে ভেসে গেছে। আর মুকিতের মুখে সাদা স্কচ টেপ মারা ছিল। ওকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ধবধবে সাদা ফর্সা মুকিত কুচকুচে কালো হয়ে সোফার চিপায় বিলীন হয়ে পড়ে আছে। আমি এইসব দেখে দিশেহারা হয়ে যখন আপাকে খুঁজি, আপা কোথাও ছিলেন না। আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আমি পুলিশে কল করি। 1.5 ঘন্টা পার হলেও পুলিশ আসে না। ততক্ষণে মোহিত আর্মি জিপ নিয়ে কুমিল্লা থেকে ঢাকা আসে। এসেই দৌড়ে রুমে আসে আর মুকিত করে চিল্লিয়ে ওঠে।
আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ে মোহিত। 2 ঘন্টা পর পুলিশ এসে বাসার কারেন্টের লাইন ঠিক করে। আপাকে আমার বাথরুমে বাথট্যাবের ভিতর পাই। ঠান্ডা পানিতে হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে ডুবিয়ে রাখা হয়েছিল আপাকে। আপার শরীর ততক্ষণে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আপাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। মুকিত আর দুলাভাইয়ের লাশ পুলিশ নিয়ে যায় পোস্টমর্টেম করতে। মোহিতের কাছে জানতে পারি মোহিত আর মুকিত ভিডিও কলে কথা বলছিল। দুলাভাই আর মুকিত বসে আপার জন্য অপেক্ষা করছিল। আপা জীবনে প্রথম আমার বাসায় আসবে বলে মনের মতো করে রেডি হচ্ছিলেন। হঠাৎই কারেন্ট চলে যাওয়ায় লাইন কেটে যায়। মোহিত আবার অডিও কল করে। সেটা মুকিত কেবলই রিসিভ করেছে। হ্যালো বলার আগেই কয়েকজন কালো কাপড় পরিহিত এবং চোখ মুখ ঢাকা আগন্তুক বাসায় প্রবেশ করে। বাসার কেউ তাদের চেহারা দেখতে পায়নি। দুলাভাই চকিতেই প্রশ্ন করে, কে ওখানে? ভরাট কণ্ঠে কেউ বিদঘুটে হাসতে হাসতে উত্তর দিল, পুরনো লেনদেন পরিশোধ করতে এলাম আদনান সাহেব। কত করে বললাম সাক্ষী দিলে প্রাণবায়ু বাঁচবে না, শুনলে না তো? এবার তাহলে চড়া দাম চুকাও। বলে এলোপাতারি কোপানো শুরু করে। মুকিত পাপা বলে চিল্লিয়ে কাঁদতে থাকে। মোহিত পুরোটাই ফোনে শুনেছে। মোহিত পাগলের মতো লাইনে থেকে শুধু প্রশ্নই করে যাচ্ছে। কি হয়েছে ওখানে? কে পাপাকে মারছে? ভাইয়া পাপাকে কেউ মেরে ফেলেছে। ভাইয়া আমার ভয় লাগছে, বাঁচাও ভাইয়া, ভাইয়া, ভাইয়া পাপা। এরপর মুকিতের উমুম করা আওয়াজ পাওয়া গেছে, আর কোনো শব্দ পাওয়া যায়নি। তার লাইনটা কেটে গেছে। মোহিত বারবার ফোন করে লাইন বন্ধ পেয়েছে। মোহিত দ্রুত দৌড়ে তার ডিউটি অফিসারের কাছে সব ঘটনা খুলে বলে জিপ নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি দুলাভাই আর মুকিতকে বাঁচাতে। এরপর আপাকে চিকিৎসা করে প্রাণে বাঁচানো গেলেও স্বাভাবিক জীবনে আর ফেরানো যায়নি। আপা হুঁশ ফিরলে শুধু মুকিত করে কেঁদে জ্ঞান হারিয়ে ফেলে। এভাবেই চলছে আপার 6 বছর ধরে জীবনযুদ্ধ। আর মোহিতের কাঠিন্যতার ভাব। যেই মোহিত আগে হাসি দুষ্টুমিতে হট্টগোল করে সারা বাড়ি মাতাতো, সেই মোহিত এখন সময়ের ব্যবধানে পরিস্থিতির চাপে হয়ে গেছে নিশ্চুপ গম্ভীর রাগী। মোহিতকে ঢাকা ট্রান্সফার করাতে আমার বহুত কাঠখড় পোড়াতে হয়েছে। মোহিত দুলাভাইয়ের ডেইলি রাইটিং ডায়েরির সন্ধান পায়। সেখানে দুলাভাইয়ের হাতের লেখা ছিল, আমার পরিচিত বা রক্তের যাকে পাবে তাকেই শেষ করে দেবে। সেই ভয় থেকে মোহিত সব কিছু চেপে গেছে। আর মোহিত চায় না ডিপার্টমেন্ট আমার দিকে আঙুল তুলুক যে মামা মেজর জেনারেল বলে ভাগিনা সুযোগ লুটছে। মোহিত যখন আমাকে মামা না বলে, স্যার বলে, আপনি বলে সম্বোধন করে, তখন এই বুকে কেমন চিনচিনে ব্যথা হয়। তনুজা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না।